জামাই ষষ্ঠী, কলমে পার্বতী মোদক। গত অগ্রহায়ণে বিয়ে হয়েছে আমার। হিসাব মতো এবছর প্রথম জামাই ষষ্ঠী আমাদের। এই তো কিছুদিন আগে আমার বাবা নিজে এসে নিমন্ত্রণ করে গেছেন। একমাত্র মেয়ের একমাত্র জামাইয়ের প্রথম জামাই ষষ্ঠীতে মা বাবার উত্তেজনা ছিল দেখার মতো। আমিও খুব খুশি ছিলাম মনে মনে। একে অনেক দিন পর বাড়ি যেতে পারার আনন্দ, অন্যদিকে সব আয়োজন শুধু আমাদের উপলক্ষ করে। ভেবেই কেমন একটা অনুভূতি হচ্ছে ভেতরে ভেতরে। অধীর আগ্রহে দিন গুনছি। যথারীতি গতকাল রাত্রে ডাইনিংয়ে খেতে ব্যস্ত স্বামীর কাছে মায়ের জন্য একটা শাড়ি আর ফল মিষ্টি আনার জন্য আবদার করলাম, কারণ আগামীকাল ভোরেই আমাদের রওনা হওয়ার কথা। আমাদের কথাবার্তা শুনে রান্নাঘর থেকে আমার শাশুড়ি মা বেরিয়ে এসে ফতোয়া জারি করলেন। তোমার কি কোনো কাণ্ডজ্ঞান নেই? শুনছো কাল আমার মেয়ে জামাই নাতি নাতনিরা আসবে, কত বছর পর বিদেশ থেকে আসবে, তুমি চলে গেলে খাতির যত্ন করবে কে? আমার মেয়ের তো একটা মান সম্মান আছে নাকি? আমার যথেষ্ট বয়স হয়েছে, এখন থেকে তোমাকে এসবের দায়িত্ব নিতে হবে। অনেক দিনই তো হলো, এবার থেকে একটু একটু করে সংসারের হাল ধরার চেষ্টা করো। এমনিতেই শাশুড়ি মা আমাকে তুই তুকারি করলেও কোনো বিষয়ে মনক্ষুণ্ণ হলে তিনি আমাকে তুমি করেই কথা বলেন। আমি অসহায়ভাবে আমার স্বামীর দিকে তাকালাম, কিন্তু আশ্চর্য হলাম, কিছু না বলেই তিনি খাওয়া শেষ করে শোয়ার ঘরের দিকে চলে গেলেন। শাশুড়ি মা নিজের মনেই গজগজ করতে লাগলেন। ৩-৩টে বছর হলো মেয়েটার নাতি নাতনিগুলোর মুখ দেখি না। আমারও তো ইচ্ছা করে ওদের দেখতে, একটু ভালো মন্দ খাওয়াতে, ওদের সাথে একটু গল্প গুজব হই হুল্লোড় করতে। এখান থেকে এখানেই তোমার বাপের বাড়ি, পরে এক সময় গেলে তোমার চলবে না? বুঝি না বাবা। আমি আর কথা বাড়ালাম না। ঘরে ঢুকতেই বর বলল, আমি তো কাল যাওয়ার জন্য নিজেই খুব এক্সাইটেড ছিলাম। তুমি বলার আগেই মায়ের শাড়ি আর বাবার পাঞ্জাবি কিনে এনে রেখেছি অফিস থেকে ফেরার সময়। আলমারিতে রাখা আছে, দেখো। কিছুক্ষণ চুপ থেকে তারপর আবার বলল, আমি তোমাকে নিয়ে যেতেই পারি, কিন্তু মায়ের উপর দিয়ে গেলে খুব অশান্তি হবে। এভাবে মনোমালিন্য করে গেলে আমাদেরও তো ভালো লাগবে না, বলো? কি আর করা যায়, ভেবে দেখো। বুঝে গেলাম এ ব্যাপারে শাশুড়ি মায়ের সিদ্ধান্তই চূড়ান্ত। এরপরও যদি আমি জোর করে বেরিয়ে যাই, তাহলে হয়তো আমার বাবা মায়ের শিক্ষা দীক্ষার উপর প্রভাব পড়বে। আর বাবা মায়ের অপমান আমি কিছুতেই সহ্য করতে পারবো না। তাছাড়া এটাও ভাবলাম যে বিয়ের পর ননদরাও আসতে পারেনি, প্রথমবার দেখা না করে চলে যাওয়াটাও খুব দৃষ্টিকটু মনে হবে। তাই মনকে বুঝিয়ে নিলাম সেভাবে। পরের দিন খুব সকাল সকাল উঠে পড়লাম। অনেক পদ রান্না করার আছে বলে তৈরি হয়ে রান্নাঘরে এলাম। গ্যাস ওভেনে একদিকে মুগ ডাল আর অন্যদিকে চিংড়ি মাছের মালাইকারি ফুটছে। ফুটছে আমার বুকের ভেতরের বাকি আগুনটাও। বাবা হয়তো সকাল সকাল বাজারে গিয়ে কিনে এনেছে গাছ পাকা আম, চিড়ে, দই, নামি দোকানের মিষ্টি, সরু চাল, কাটা পোনা, হরেক রকমের মাছ। মা নিশ্চয়ই দামি চাদরটা বিছিয়েছে, কাঁসার বাসনগুলো ঝা চকচকে করে রেখেছে, উপোস করে পুজো দিয়েছে ষষ্ঠীর। কিন্তু জামাই ষষ্ঠী আজ সোনার পাথর বাটি। এই সবই ভাবছি, এমন সময় মা ফোন করলো। আমি হাত মুছে ফোনটা ধরতেই হ্যালো বলতেই মা বলল, তা হ্যাঁ রে, তৈরি হয়েছিস? কখন আসবি? বাইরে বড্ড রোদ গরম, সকাল সকাল চলে আয়, বেশি দেরি করিস না। অনেক চেষ্টা করেও মায়ের কাছে আর নিজেকে আটকাতে পারলাম না। ঝরঝর করে কেঁদে ফেললাম। গতকালের রাতের ঘটনা মাকে সব খুলে বললাম। মা কিছুক্ষণ চুপ থেকে নিজেকে সামলে নিয়ে বললেন,
বিয়ের পর অনেক ত্যাগ স্বীকার করতে হয় রে মা। সংসার সুখের হয় রমণীর গুণে। মন খারাপ করিস না, সেও তো তার বাপের বাড়িতে আসছে। বাড়ির বউ হিসাবে তোমারও কিছু দায়িত্ব আছে, তাদের যত্ন করা, তাদের খেয়াল রাখা। কিন্তু কিছু সময় নিজের স্বার্থ দেখলে যে চলে না। এ তো আমাদের মা শাশুড়ি মারই শিক্ষা। মা যতই বলুক, আমি কিন্তু দেখতে পাচ্ছি মায়ের হাতে সদ্য কেনা নতুন তালপাতার পাখা, কাঁসার বাটিতে ঢাকা দেয়া চিড়ে দই আম, ফলের বাটা গুছিয়ে রাখা, মায়ের পরনে বিয়ের তত্ত্বে পাওয়া লাল ঢাকাই শাড়িটা, আর চোখের কোণে জল। স্বার্থ ত্যাগ শব্দটা বড় একপেশে কেন ঠাকুর? সবে মায়ের ফোনটা রেখে রান্নায় মন দিয়েছি, এমন সময় হৈ হৈ করে ঢুকলো ওরা তিনজন। ননদ আমাকে রান্না করতে দেখে মুচকি হাসি দিয়ে ভিতরে চলে গেল। একটু পরে ওদের শরবত দিতে গিয়ে দরজার এপার থেকে শুনতে পেলাম মা মেয়ের কথোপকথন। আমার ননদ ফিসফিস করে জিজ্ঞাসা করছে, ও তাহলে গেল না মা? তোমার কথা শুনে থেকে গেল? কিছু অশান্তি ঝামেলা করেনি? এরকম মেয়ে তো আজকাল খুব একটা দেখাই যায় না। শাশুড়ি মা বলল, দেখি না ব্যাটার বউকে কেমন ভাবে টাইট দিই। এমন সময় আমি ভেতরে ঢোকায় ওরা আলোচনা বন্ধ করে দিল। শাশুড়ি জিজ্ঞাসা করলো সব রান্না হয়ে গেছে কিনা। সব হয়ে গেছে বলতে উনি বললেন ওনার ঘরে গিয়ে ষষ্ঠীর সব কিছু গুছিয়ে রাখতে। এটাও বললেন বাসন্তী পোলাও আর নিরামিষ আলুর দমটা উনি নিজে হাতেই বানাবেন। আমি নন্দাইয়ের জামাই ষষ্ঠীর সমস্ত উপকরণ গোছানোর জন্য শাশুড়ি মায়ের ঘরে গিয়ে দেখি খাটের উপরে একটা শাড়ির প্যাকেট। লোভ সামলাতে পারলাম না, খুলে অবাক হয়ে দেখি পরশু শাশুড়ির সাথে টুকটাক জিনিস কিনতে গিয়ে এই শাড়িটাই নেড়েচেড়ে দেখছিল। পাড় চাপা রংটা ভারী পছন্দ হয়েছিল। এমন সময় শাশুড়ি মা ঘরে ঢুকতেই আমি জিজ্ঞাসা করলাম, এটি বুঝি বড়দির জন্য নিয়েছো? উনি হেসে বললেন, আমার ভালো মেয়েটার জন্য না নিয়ে পারি বল? বলেই শাড়িটা আমার গায়ের উপরে ফেলে বললেন, বাহ, তোকেও তো বেশ ভারী মিষ্টি মানাচ্ছে। সব কিছু মিলিয়ে মনটা ভারী তেতো হয়ে গেল। সব আয়োজন করে দিয়ে সবে বসার ঘরে এসে বসেছি, হঠাৎ দরজায় কলিং বেল বাজলো। দরজা খুলে আমি তো ভীষণ অবাক হয়ে গেলাম। দেখি দু হাতে দুটো ব্যাগ নিয়ে বাবা দাঁড়িয়ে, পেছনে লাল ঢাকাই শাড়িটা পরে মা। এর শব্দ শুনে শাশুড়ি মা ননদ ছুটে বেরিয়ে এলেন, যেন ওদের আসার অপেক্ষাতেই ছিলেন। শাশুড়ি মা হেসে মাকে মায়ের কাছে গিয়ে জড়িয়ে ধরে বললেন, এই যে বড় কুটুম, আসুন আসুন, সব জোগাড় যন্তর হয়ে গেল আর এতক্ষণে তোমাদের আসার সময় হলো। শুভ কাজটা তাড়াতাড়ি শুরু করা যাক দেখি। কই আমার দুই ছেলে গেল কোথায়? আমি এতটাই আশ্চর্য হলাম যে মুখ দিয়ে আর কোনো কথা সরছিল না। মা আর শাশুড়ি মায়ের নিজের নিজের জামাই ষষ্ঠী মিটে যাওয়ার পর শাশুড়ি মা উঠে এসে আমার চিবুক ধরে চুমু খেয়ে বললেন, তোমার মায়ের জামাই যেমন ভালো ছেলে, আমার বৌমাটাও তেমন ভালো মেয়ে। আমি বৌমা ষষ্ঠীতে বিশ্বাসী, কিন্তু মা ষষ্ঠীর দয়ায় আমার সব সন্তান ভালো থাক, সুখে থাক, এইটুকু তো আমি চাইতেই পারি। আশীর্বাদ হিসাবে এটা তোর জন্যই নেয়া ছিল। বলে প্যাকেটটা শাশুড়ি মা আমার হাতে ধরিয়ে দিলেন। হতভম্ব হয়ে আমি শুধু বলতে পারলাম, রান্না তো আমাদের 6 জনের মতো করেছি মা। মা তখন হাত নেড়ে বলল, ওসব নিয়ে তোকে চিন্তা করতে হবে না। আমাদের আজ ষষ্ঠী, আমরা দুই বোন আজ নিরামিষ বাসন্তী পোলাও আর আলুর দম খাবো। এইরকমই তো কথা ছিল, তাই না বেয়ান? রান্নাঘরে ঢুকতে ঢুকতে শুনতে পেলাম শাশুড়ি মা মাকে বলছেন, কিছু মনে করবেন না দিদি, এবছর হঠাৎ মেয়ে জামাই এসে পড়ায় আমি ওদের ছাড়তে পারলাম না, আপনাদের এখানে ডেকে আনতে হলো। পরের বছর আপনারা নিজে এসে মেয়ে জামাইকে নিয়ে যাবেন। আর দেখুনই না, আপনার মেয়েকে এমন টাইট করে বাঁধবো, বাড়িতে আর যেতেই চাইবে না।
স্বভাবে করা হলেও আমি কিন্তু খুব খারাপ শাশুড়ি না। সত্যি, আমরা যদি চাই তাহলে এরকম ছোট ছোট সুখের সুতোগুলো দিয়ে কিন্তু আমরা বেঁধে রাখতেই পারি। ভালো থাকা খুব একটা কিন্তু কঠিন কাজ নয়। শুধু দরকার একটু সদিচ্ছা, একটু ভালোবাসা, আর অনেকটা আন্তরিকতা। কথায় বলে, যদি হয় সুজন তো তেঁতুল পাতায় নজন। নমস্কার, আমি মীনাক্ষী মুখার্জি।